হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস মলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে সকালবেলা ব্রেকফাস্টে রয়েছে ম্যাগি। তো এখানে ম্যাগিটা খুব স্পাইসি করে বানিয়েছি, বুঝতেই পারছো। আর তার সাথে কিন্তু রয়েছে ফল। তো ম্যাগিটা মেয়ে খেয়েছে আর আমিও খেয়েছি একটু। আর এখানে ফল কেটে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফলগুলো, দেখো। তো এগুলো বরকে দেবো, আর পরে একটু ছাতু করে দিয়েছিলাম, তবে আজকে আর ডিম সিদ্ধটা করিনি। তো ব্রেকফাস্টের পর্ব শেষ করেই তারপরে চলে এসেছি দুপুরের রান্না বসাতে। দুপুরের রান্না বসানোর জন্য রান্নাঘরে এসে ফার্স্টে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আর তারপরে কড়াই বসিয়ে দিলাম। আর তারপরে এই হচ্ছে দেখো পাঙাশ মাছ। তোমরা অনেকেই কমেন্ট করো গো যে দিদিভাই পাঙাশ মাছ এত খেও না, এটা খেলে শরীরের ক্ষতি হয়। আমি জানি তো শরীরের ক্ষতি হয়, কি করব বলো তো, ভালো লাগে না আমার। আর এত ভালোবাসি পাঙাশ মাছ খেতে, মেয়ে আমরা দুজনেই পুরো পাগল। আর বিয়ের আগে কোনো দিন পাঙাশ মাছ খাইনি, মানে পাঙাশ মাছ বলে যে কোনো মাছ আছে তাই বিয়ের আগে জানতাম না, কারণ আমাদের বাড়িতে কোনো দিন আসেইনি এই মাছ। তো এই শ্বশুরবাড়িতে এসে আমার মানে হাজব্যান্ডের কাছে, শ্বশুরবাড়িতে সবার কাছে দেখে, সবার শাশুড়ি খুব রান্না করতো আগে। এখন তো শ্বশুর শাশুড়ি কেউই খায় না, কিন্তু আগে ওরা খুব রান্না করতো। তো ওদের ঘর মানে খেয়ে খেয়ে না আমার এমন ভালোবাসা হয়ে গেছে, এমন ভালোবাসা হয়ে গেছে, এতগুলো বছর হয়ে গেল আর ছাড়তে আর পারি না। তো যাই হোক, ভীষণ ভালোবাসি খেতে। তো দেখতেই পাচ্ছ পেটির পিস দেখে রান্না করছি আজকে, সব পেটির পিস। আর তার সাথে রয়েছে আমার ফেভারিট লেজা। তারপরে নিয়ে নিয়েছি এখানে সবজি বানিয়ে, মানে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। তো আলু আর টমেটো দিয়ে একটা লাল লাল ঝোল করব পাঙাশ মাছের, এভাবেই করে পাঙাশ মাছ। তো তেলের ওপরে দিয়েছিলাম হচ্ছে গোটা জিরে ফোড়নে, গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে এখন আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। ওই দেখো তেজপাতাটা দেওয়া হয়নি তেলের ওপর, দেখেছো? আমি রান্না করার সময় না তেজপাতা দেওয়ার কথা একদম ভুলে যাই। এদিকে তেজপাতার গাছ আছে বাড়িতে, ভর্তি ভর্তি তেজপাতা, মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এত তেজপাতা। আর এদিকে রান্নাতেই তেজপাতা দিতে ভুলে যাই, কি যন্ত্রণা। তো তেলের ওপরে আলু আর টমেটোটা দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে এখন একে একে সব মশলা দিয়ে দেবো। নুন দেবো, হলুদ দেবো, জিরের গুঁড়ো দেবো, আদা বাটা দেবো, ঠিক আছে? পেঁয়াজ রসুন কিন্তু এই রান্নায় নইব চাইলে দিতে পারো পেঁয়াজ রসুন, ভালো লাগে অনেকে যারা পছন্দ করো পেঁয়াজ রসুনের ফ্লেভার, কিন্তু আমার মাছের ঝোলে পেঁয়াজ রসুনটা আমি দিই না, আমার ভালো লাগে না, ঠিক আছে? ওগুলো ছাড়াও যখন এত টেস্টি টেস্টি হয় খেতে, তখন কি প্রয়োজন এক্সট্রা জিনিস দেওয়ার। তো এই যে জল দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে প্রয়োজন মতো জল দেওয়ার পর এবারে কিন্তু আমি মাছগুলোকে এক এক করে ছাড়বো। তারপরে আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে যাবে, দেখতে থাকো। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে এইমাত্র উঠলাম। এখন হচ্ছে ফুল তুলতে যাব ছাদে, প্রচণ্ড রোদ্দুর, বুঝতেই পারছো। আজকে রান্না বান্না করে তারপরে স্নান করলাম, রান্না হয়ে গেছে। বেশি কিছু করিনি, দেখতেই পেলে মাছের ঝোল ভাত, একটু একটু ভিডিও করেছিলাম আমি। চলো এখন স্নান করে পুজোটা দিয়ে তারপরে করতে হবে, কী বলে, মেয়েকে স্নান করাতে হবে। মেয়ের যদিও এখনও ছুটি হয়নি, ছুটি হবে তারপরে। বাবা কি রোদ্দুর! সকালবেলা না একটুখানি সময়ের জন্য মেঘ করেছিল, মানে যখন ব্রেকফাস্ট দিচ্ছিলাম মেয়েকে, সোমনাথকে, ওই ব্রেকফাস্ট দেওয়ার টাইমে কিছুক্ষণ সময়ের জন্য মেঘ করেছিল। ভাবলাম বাবা বাঁচা যাবে, প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হবে বোধহয়। ও বাবা কি রোদ্দুর! এই রোদ্দুরে ফুল তুলতে হবে, ভিডিও করতে পারবো না, ভিডিও পরে করবো ফুল তোলা হয়ে গেলে। পরিস্থিতি, মাথা ফেটে যাবে আমার। ভাগ্যিস মাথা ভেজা, মাথা টাওয়াল দিয়ে পেঁচানো, নাহলে আজকে টাক ফেটে যেত আমার। ওই দেখো কত জবা ফুল ফুটেছে আজকে আমার গাছে, 4খানা জবা ফুটেছে। এইখানে একটা জবা ফুটেছে, লক্ষ্মী জবাটা দেখা যাচ্ছে না দোলনাটার জন্য। এই জানলাটা বন্ধ কেন? গরমের মধ্যে জানলা মানলা সব খুলে দিয়ে এলে তো ভালো। চলো, বিছানাটা কি ভাল লাগছে বন্ধুরা দেখতে। রাত্রিবেলা ঠিক যেভাবে রেখে গেছিলাম সেরকমভাবেই আছে, সকালেও দেখো কত ফ্রেশ লাগছে। আজকে একটু শোবো আমি ওপরে এসে, রোদটা যাক, বিকেলের দিকে একটু ওপরে এসে শোবো। এত সুন্দর পরিবেশ ওপরে আমার।
জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি, কারণ সব জামা কাপড়গুলো শুকিয়ে মচমচা হয়ে গেছে একদম। কটা বাজে জানো? এখন বাজে 12:30। 12:30টার মধ্যে জামা কাপড় শুকিয়ে মচমচা। আর এই যে দেখো, ফুল তুলে নিয়েছি, অনেক ফুল ফুটেছে এখানে। এই বড় জবাটা তুললাম, সাদা জবা, লক্ষ্মী জবা আজকে একটা ফুটেছে, আর দুটো ছোট ছোট লাল জবা ফুটেছে। এইগুলো কি বড় হতো নাকি কি জানি একটু। চলো পুজো দিয়ে দিই। বন্ধুরা চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই কেমন হয়েছে। আর বাইরে কিন্তু আবার মেঘ করেছে, আর জোরে জোরে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক আছে, দেখা যাক কি হয়। এই যে ওয়াও, এইটা আমি রান্না করলাম। কি দারুণ গন্ধটা এসে নাকে লাগলো, আর কি দারুণ দেখতে হয়েছে গো। ও আজকে সব পেটির পিস, আর তার সাথে আমার লেজা। আর আমার ভাগের পেটিটা আমি রাত্রিবেলা খাবো, দুপুরে লেজা দিয়ে খাবো। ও সেই সেই সেই, কোনো কথা হবে না, সেই রান্না হয়েছে সেই। তো এই হচ্ছে, যাই তো এই হচ্ছে পাঙাশ মাছ। আর আরেকটা পদ আছে, এটা আমার মা রান্না করে কালকে নিয়ে এসেছিলো, আমি রেখে দিয়েছিলাম আজকে খাওয়া হবে বলে। এই যে এই হচ্ছে নারকেল দিয়ে চাল কুমড়োর ঘন্ট, নারকেল কুচিয়ে চাল কুমড়োর ঘন্ট। তাহলে একটা সবজি, একটা আর মাছ, দুরকম পদ হয়ে গেল। ওহ কি হয়েছে গো দেখতে। চলো। তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়েছিলাম। সোমনাথ ডাকলো আমাকে, বললো ভাত বেড়ে দাও। ও খায়নি, এখন 2:30 বাজে। তো চলো ওর ভাতটা বেড়ে দিই, তারপরে আমি আবার গিয়ে শোবো। খাওয়া দাওয়ার পরে গ্যাস ট্যাস সব মুছে এই সব জায়গাগুলো সার্ফ দিয়ে পরিষ্কার করেছি আজকে, তারপরে শুয়েছিলাম খেয়ে দিয়ে। আজকে পাঙাশ মাছ রান্না করেছি না, পাঙাশ মাছ রান্না করলে প্রচণ্ড তেল ছিটে এসে লাগে। সেই তেল ছিটে এইসব দেয়াল ফেয়ালগুলো কি হয়েছিল। গ্যাস ছিল না, এই ওভেনটা পুরো তেলে তেল ছিল। আর এখন চুমু খাওয়া যাবে, চুমু, বুঝেছ? এইসব জায়গা পুরো লাল হয়ে গেছিলো তেলে, সব পরিষ্কার করেছি আজকে। ওই জন্য ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে, মানে খাওয়ার পরেই করেছি এই কাজগুলো, খাওয়ার আগে পারিনি না, রান্না বান্না করে ক্লান্ত হয়ে গেছিলাম। দেখো বলেছিলাম না ভাত বাড়ার সময় যে সেই মেঘ করেছে, কি হবে, আবার পোড়া রোদ্দুর। চলো ওর ভাতটা বাড়ি, এখানে রেখেই দিয়েছিলাম রেডি করে থালাটা। তো বন্ধুরা পরের ভাত বেড়ে নিয়েছি, এই যে মাছের ঝোল। চলো দিয়ে দিই ওকে, দিয়ে আবার শুয়ে পড়ি, পরে আসছি। তুমি কি মহারাজের যাত্রা বন্ধ করতে চাও নাকি? কাল তো আমাকে বড়ই ভালোবাসি, আমি চিন্তায় পড়ে যাচ্ছে। কিন্তু তুমি রাজ জ্যোতিষীর কথা শুনলে গোপাল, আমার কোনো ভয় নেই। আর এখন রাজ্যে সব কিছু শান্তিপূর্ণ ভাবেই হবে। আর আমার অনুপস্থিতিতে মন্ত্রী তোমাকেই কিন্তু রাজ্য সামলাতে হবে। বিলক্ষণ মহারাজ, বিলক্ষণ।
কম্পিউটার ক্লাসে চলে গেল। এখন বাজে হচ্ছে 5:30। মেয়ে কম্পিউটার ক্লাসে চলে যাওয়ার পর তারপর চা করলাম। আজকে আর বাইরে যাইনি চা খেতে, আজকে বাড়িতেই ওপরের ঘরে বসে জানলা টানলা খুলে ওপরের ঘরে বসে সোমনাথের সাথে চা খেয়ে এই নিচে আসলাম এখন। তো আজকে আর বেরোবো কিনা ঠিক নেই, আজকে হয়তো নাও বেরোতে পারি, হয়তো একটু পরে ওয়েব সিরিজ চালাতে পারি। তো অনেক দিন টিভি দেখা হয় না, অনেক দিন, তো সে কারণে আজকে আর ইচ্ছেও করছে না বেরোতে, তো আজকে আর বেরোলাম না। যাই হোক, তোমাদেরকে কিছু কথার আজকে উত্তর দেব। মানে কয়েকদিন ধরে আমি চারটে টপিক নিয়ে কিছু কথা রটে গেছে ইউটিউবে। তো আমি আজকে সেগুলো ভাবলাম তোমাদের সামনে বসে বলে দিয়ে যাই একবার। তো প্রথম কথা যেটা হচ্ছে সেটা হলো, চলো মেয়ের স্কুল দিয়েই শুরু করি। প্রথম কথা হচ্ছে মেয়ের স্কুল, প্রচুর কমেন্ট আসছে, বেশ কিছুদিন ধরে আমার কমেন্ট আসছে, দেখতে পাচ্ছি যে মেয়েকে কি স্কুলে পাঠাচ্ছি না, মেয়ের স্কুল কি বন্ধ হয়ে গেল, বা কেমন রোজ স্কুলে পাঠাই না, স্কুল যায় না এরকম টাইপের কমেন্ট কদিন ধরেই পাচ্ছি। তো সেখানে আমি বলি, প্রথমে তো গরমের ছুটি পড়েছিল, আর গরমের ছুটি পড়ার পরে ফোনে মেসেজ এসেছিলো যে 8 তারিখে স্কুল খুলবে। তো আমি জানি 8 তারিখে স্কুল খুলবে। তারপর 8 তারিখের আগে আবার একটা মেসেজ ঢুকলো যে প্রচণ্ড দাবদাহের কারণে, মানে প্রচণ্ড গরমের জন্য এটাকে আরও 12 তারিখে করা হয়েছে, 12 তারিখে স্কুল খুলবে। তো আমি জানি 12 তারিখে স্কুল খুলবে। তো আমি ভেবেছিলাম কালকে সোমবার, তো কালকে থেকে স্কুলে পাঠাবো। শনি রবি তো এমনি স্কুল বন্ধ থাকে, তো আমি ভেবেছিলাম তাহলে কালকে সোমবার, কালকে থেকে স্কুলে পাঠাবো। তো আবার গতকালকে দুপুরবেলা করে হঠাৎ করে স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে, মানে আমাদের গ্রুপ আছে, স্কুলের গ্রুপে আমি জয়েন রয়েছি। তো সেই স্কুলের গ্রুপে মেসেজ এসছে যে স্কুল 24 তারিখ থেকে খুলবে, 24 তারিখ থেকে হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হবে, আর 24 তারিখ থেকে স্কুল খুলবে। এই কদিনের জন্য স্কুল বন্ধ থাকবে, মানে এই 3-4 বন্ধ থাকবে বোধহয়, হতে পারে হয়তো কেজির বাচ্চাদের, বা যারা নার্সারিতে পড়ে, যারা 1-2-তে পড়ে, বা মোট কথা আমার মেয়ের থেকে বয়সে ছোট যারা, তাদের পরীক্ষা টরীক্ষা চলবে, বা যে কারণেই হোক স্কুল থেকে আমাদের গ্রুপে মেসেজ পাঠিয়ে দিয়েছে যে 24 তারিখে স্কুল খুলবে। তো এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, নাহলে এখন এমনিতেই কদিন ধরে তোমরা এরকম কমেন্ট করেছো, বা 24 তারিখ পর্যন্ত তোমরা স্কুল যেতে দেখবে না, আরও কমেন্ট বাড়তেই থাকবে। তাই তোমাদের সামনে বিষয়টা ক্লিয়ার করে দিলাম, মেয়ের স্কুল 24 তারিখে খুলবে, আর 24 তারিখ থেকে হাফ ইয়ারলি এক্সাম শুরু। গেল একটা বিষয়। সেকেন্ড হচ্ছে চলো টাকা ধার নেওয়ার বিষয়টা ক্লিয়ার করি। প্রচুর মানে চ্যানেল দেখলাম, তো সেই সমস্ত দিদিভাইরা, আন্টিরা, অনেকেই অনেক রকম ভিডিওতে দেখলাম বলছে যে এই যে চেন্নাইতে গেছিলাম সোমনাথকে নিয়ে ডাক্তার দেখাতে, তো চেন্নাইতে যাওয়ার আগে নাকি আমি সোনালিদির কাছ থেকে টাকা ধার করে নিয়ে গেছিলাম, সোনালিদি টাকা ধার দিয়েছিল, তারপরে চেন্নাই গেছিলাম। তো তোমাদেরকে বলে রাখি, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ মিথ্যে গুজব। আমি জানি না এটা কে রটিয়েছে ইউটিউবে, কার মাধ্যমে প্রথম ইউটিউবে এসেছে, কে প্রথম বলেছে, কিভাবে রটেছে, এইসব আলতু ফালতু কথা আমি সত্যি জানি না। কারণ এখন দেখছি অনেকে এই কথাটা বলছে, তো এটা কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে রাখি, এটা সম্পূর্ণ একটা গুজব, ঠিক আছে? আমি কিন্তু সোনালিদির কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নিয়ে চেন্নাইতে সোমনাথকে ডাক্তার দেখাতে নিয়ে যাইনি। ধার নিয়েছিলাম সেটা এমন একজনের কাছ থেকে নিয়েছিলাম যে আমাদের একজন অভিভাবক, আমাদের মানে সোশ্যাল মিডিয়াতে তার দূর কেউ নেই, মানে ইউটিউবে তার কোনো লিঙ্ক নেই, ইউটিউব আদৌ তার ফোনে আছে কিনা আমি জানিও না, ইউটিউবে কোনো চ্যানেল নেই, কোনো সোশ্যাল মিডিয়াতে নেই। অফ ক্যামেরাতে আমাদের একজন অভিভাবক, আমাদের একজন ভালোবাসার মানুষ, আমাদের পরিবারের খুব ভালোবাসার মানুষ, তো সেই একজনের কাছ থেকে নিয়েছিলাম টাকাটা ধার হিসেবে। তো সেটা মাইনে পেয়ে দিয়ে দিয়েছিলাম পরের মাসে, তোমরা সেটা সবাই জানো। আচ্ছা, তো এটা আমি সোনালিদির কাছ থেকে টাকা ধার নিইনি, ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, মানে চেন্নাই যাওয়ার আগে আমি সোনালিদির কাছ থেকে কোনো টাকা পয়সা নিইনি, তো এটাও আমি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, হ্যাঁ, রূপোর থালা, বেশ কিছু চ্যানেলের বক্তব্য
কিছু দিদি ভাইরা আন্টিরা ভিডিওতে বলেছে, শুনেছি আমি যে রূপোর থালা বিক্রি করে, মানে রূপোর থালা সোমনাথকে জন্মদিনে দেওয়া উপহার, রূপোর থালা কেন বিক্রি করতে গেছিলাম চিকিৎসার, এরকম একটা কথা উঠেছিল, যেখানে আমি ভালো টাকা ইউটিউব থেকে মাইনে পাই, আমার এত সেভিংস আছে, আমার এত ব্যাংকে টাকা আছে, আমার এত সোনাদানা আছে, আমার এত কিছু আছে, এত বড় লোক আমি, এরকম টাইপের অনেকের চিন্তা ভাবনা, অনেকে এরকম টাইপের কথা বলছে। সেখানে রূপোর থালা বিক্রি করে কখনো কেন বরের ট্রিটমেন্ট। আমি বিষয়টা এবার ক্লিয়ার করি। আমি কিন্তু রূপোর থালাটা বন্ধক দিতে চেয়েছিলাম, আমি কিন্তু বিক্রি করতে চাইনি। বিক্রি করার বুদ্ধিটা কিন্তু আমার মাথায় সোমনাথই ঢুকিয়েছিল। আমি বন্ধক দিতে চেয়েছিলাম, কারণ আমি সবসময় সোনার গয়না বানিয়ে রাখি সেটা বন্ধক দেওয়ার জন্য, প্রয়োজনে বন্ধক দেওয়ার জন্যই কিন্তু মানুষ টাকা জমায়, মানুষ জমি কিনে রাখে, মানুষ ফ্ল্যাট কিনে রাখে, মানুষ কত কিছু করে। আমি অন্যরকম, আমি সোনা কিনে রাখি, আমি রূপো কিনে রাখি, আমি এগুলোতে সেভিংসটা করি যে আমার বিপদে আপদে ইনস্ট্যান্ট টাকা পেতে গেলে আমাকে সোনা রূপোতেই ভরসা করতে হবে। কারণ জমি কিনে রাখলে বা ফ্ল্যাট কিনে রাখলে তো ইনস্ট্যান্ট টাকা পাওয়া যাবে না, যেই আমার আজকেই টাকা দরকার, আমার কালকেই টাকা দরকার, পাবো না তো, সময় সাপেক্ষ তো টাকাটা বের করতে গেলে। তো ইনস্ট্যান্ট দিনের দিন টাকা পেতে গেলে কিন্তু ওই সোনার রূপোতেই ভরসা। তো সে কারণেই আমার জিনিসগুলো রেডি করা থাকে। তবুও এবার রূপোর থালাটা যেহেতু সোমনাথকে জন্মদিনে দিয়েছিলাম, তো সোমনাথ আমাকে বলছিল যে একটা জন্মদিনে মানুষকে একটাই গিফট দেয়, তুমি রূপোর থালাও দিয়েছো, আবার আমাকে ট্যাবও দিয়েছো। ওই বছর কিন্তু সোমনাথকে আমি রূপোর থালা আর ট্যাব দুটো একসাথে গিফট করেছিলাম বার্থডেতে। তো ওই জন্য সোমনাথ বলছিল যে রূপোর থালাটা তো আমি ভাতই খাই না, আমার ভালো লাগে না, আমি ওটা ইউজ করি না, ঘরে পড়েই আছে, তো ট্যাবটা তো দিয়েছো জন্মদিনে, দুটো জিনিস দরকার নেই, ওটা বিক্রিই করে দাও। আমি কিন্তু বন্ধক দিতে চেয়েছিলাম, বিক্রির কথাটা সোমনাথই বলেছিল, ওটা কিন্তু আমি বলিনি। তোমরা আমার নাম নিয়ে আমাকে বলছো, কিন্তু ওটা বিক্রির কথা কিন্তু আমি আনিনি মুখে, সোমনাথই বলেছিল। তো আমি ভেবেছিলাম যে আমি এবার কি বলতো, মানে খুব খারাপ পরিস্থিতি না আসলে, খুব খারাপ, মানে আমাদের কি বলবো, ফিনান্সিয়াল দিক থেকে খুব বড় কোনো প্রবলেম আমাদের, ভগবান না করুক, খুব কঠিন, খুব খারাপ পজিশনে না চলে গেলে, আমি এই 5 বছর ধরে ইউটিউবে আসার পর থেকে একটু 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 করে যে সঞ্চয়গুলো করেছি, আমি সেই সঞ্চয়গুলোতে হাত দিতে পারবো না। আমি অ্যাকচুয়ালি চাইলেও হাত দিতে পারবো না, কারণ ওগুলো একটা মিনিমাম টাইম থাকে, সেই টাইমের পর গিয়ে আমি আমার সেই টাকাটায় গিয়ে হাত দিতে পারবো। ওরকম আমি চাইলাম, আমার আজকে একটা প্রবলেম হলো, চলে গেলাম পোস্ট অফিসে, টাকাটা নিয়ে চলে আসলাম, আমি কিন্তু সেটা চাইলে পারবো না, সেটা করতে পারবো না আমি, ঠিক আছে? তো এই একটা বিষয়। আর আমি এই বছর কোথাও ঘুরতে গেলাম না, তোমরা দেখতে পাচ্ছ, কোথাও আমি ঘুরতে যাইনি। জানুয়ারি মাস থেকে আমি একটু 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 করে টাকা জমাচ্ছি, একটু একটু করে টাকা জমাচ্ছি প্রত্যেক মাসে, যতটা আমার পক্ষে পসিবল, আমার সংসারের সমস্ত কিছু সামলে একটু একটু করে একটা জায়গায় টাকা জমাচ্ছি। কেন জমাচ্ছি, কী কারণে জমাচ্ছি, আমি কেন সেই টাকাটা খরচা করছি না, যেই টাকাটা আমি জমাচ্ছি, সেটা আমি ডিসেম্বর মাসে তোমাদেরকে বলবো। নভেম্বর বা ডিসেম্বরই ধরে রাখো, নভেম্বর ডিসেম্বর মাস আসলে তোমরা জানতে পারবে যে আমি কেন একটু 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 করে টাকা জমাচ্ছি। দুনিয়া ইধার উধার হয়ে যাক, আমি ওই টাকাটায় হাত দেবো না, বুঝেছো? দুনিয়া ইধার উধার হয়ে গেলেও ওই টাকাটায় আমি হাত দেবো না, কারণ ওই টাকাটা দিয়ে আমি নভেম্বর ডিসেম্বর মাসে যেটা করব সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তখন তোমরাই বলবে যে মন্দিরা তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো, দুনিয়া ইধার উধার হয়ে গেছে, তুমি যেই টাকাটায় হাত দাওনি, তুমি খুব ভালো কাজ করেছো। তোমরা সবাই, প্রত্যেকটা মানুষ আমাকে বলবে, আমি জানি সেটা, বুঝেছো? তো সে কারণেই আমি তখন চেন্নাই যাওয়ার সময় আমার এমার্জেন্সি পড়ে গেছিলো কিছু টাকা। এবার মাইনে পেতে আমার কিছুদিন দেরি ছিল, 25 তারিখ করে আমাদের ইউটিউব পেমেন্ট ঢোকে। এবার সেই তারিখের সাথে চেন্নাই যাওয়া দুটো অ্যাডজাস্ট খাচ্ছিল না। যদি 25 তারিখ 26 তারিখ নাগাদ যেতাম চেন্নাই, তাহলে সুবিধা হতো, আমার পেমেন্টের টাকাটা নিয়ে আমি চলে যেতে পারতাম। কিন্তু এমন টাইমে আমি চেন্নাই গেছিলাম যে আর 25 তারিখ আসতে আরও দেরি ছিল, মাইনে পাওয়ার দিন আসতে আরও দেরি ছিল। এবার সেই জন্যই আমি তখন ওই সময়টা আমার খুব কাছের একজন মানুষের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। তারপরে টিনের ঘরটা করার সময় তখন সোনালিদের কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম, সেটা শোধ হয়ে গেছে। আর চেন্নাই যাওয়ার টাকাও শোধ হয়ে গেছে। এবার কথা হচ্ছে, আমি চেন্নাই যাওয়ার সময় তখন আমি ধার করেছিলাম। এবার
ধার করলে কি বলো তো, ওই মাসে মাসে টাকা ঢুকলো, মাসে মাসে কিছু কিছু করে দিয়ে দিয়ে বা আমার সামর্থ্যে কুলালে পুরোটাই একবারে দিয়ে মাইনে থেকে দিয়ে আমি সেটা কুলিয়ে দিলাম। কিন্তু ওই যে বললাম, দুনিয়া ইধার উধার ওলট পালট হয়ে গেলেও আমি প্রত্যেক মাসে মাসে যে টাকা জমাচ্ছি আমি সেই টাকায় হাত দিতে পারবো না। কেন পারবো না? কেন? এত বড় বড় প্রবলেম। আমি ধার করতে পারছি, মাইনে পেয়ে তো শোধও করে দিচ্ছি, ধার করতে পেরেছি, সোনার রূপোর থালা বন্ধক দিতে পেরেছি, মানে বন্ধক দেওয়ার কথা ভাবতে পেরেছি, বিক্রি করার কথা ভাবতে পেরেছি, অথচ আমি প্রত্যেক মাসে যে সেভিংস করছি সেই টাকায় হাত দিতে পারবো না? পারছি না। কেন পারছি না? তার জন্য তোমরা একটু নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করো, তখন তোমরা নিজেরাই বলবে যে মন্দিরাদি তুমি খুব ভালো কাজ করেছো, খুব ভালো ডিসিশন নিয়েছো, তুমি ওই টাকাটায় হাত দাওনি, এটা তোমার সবার আগে দরকার ছিল, এটা তোমার সব থেকে বেশি সব 1 নম্বর কাজ ছিল, তোমরা নিজেরাই বলবে। যাকে বাদ দাও, এই জিনিসগুলো ক্লিয়ার করলাম। এবার আরেকটা বিষয় ক্লিয়ার করব। দাঁড়াও, আমি একটা ডেট দেখে নিই, সেই ডেটটা দেখে ভিডিও করছি। দাঁড়াও, হ্যাঁ ডেটটা দেখে আসলাম। তো ইউটিউবে আরেকটা জিনিস রটেছে, আমি জানি না আমাদের ঘরের কথা কিভাবে বাইরে গেছে, আমার পক্ষে সেটা জানা সম্ভব না, কারণ এই কথাটা আমি কখনো কাউকে বলিনি। তারপরেও ঘরের কথা বাইরে চলে গেছে, কিভাবে গেছে আমি বলতে পারবো না। সেটা কি? সেটা হচ্ছে কয়েক মাস আগে সোনালিদি তার ছোট মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ, তোমরা এটা ঠিকই শুনেছো যে সোনালিদি তার ছোট মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। 2 দিনও মনে হয় থাকেনি। যেদিন এসছে তার পরের দিন চলে গেছে। হ্যাঁ, এসছিল ভোরবেলা এসছিল, 5টা-6টা নাগাদ বোধহয় এসছিল, আর পরের দিন আবার 5টা-6টার সময়, ভোর 5টা-6টার সময় চলে গেছে। তো এইটুকু সময় আমাদের বাড়িতে ছিল। আমি কোনো ভিডিও করিনি, এটার কোনো ক্ল্যারিফিকেশান নেই যে তুমি কেন ভিডিও করনি। এটা তোমরা কেউ আমাকে বলতে পারো না যে তুমি কেন ভিডিও করনি, সোনালিদি এসেছিলো। কারণ আমি আমার দৈনন্দিন জীবন থেকে আমি কতটুকু আমার ক্যামেরাবন্দি করব আর কতটুকু ক্যামেরাবন্দি করব না, সেটা একান্তই কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। তো এটা তোমরা আমাকে কখনো বলতে পারবে না যে তুমি কেন ভিডিও করনি। আমার মনে হয় না আমি করিনি, যেটা মনে হয় সেটা দেখাই, যেটা মনে হয় না সেটা তোমাদের দেখাই না, ঠিক আছে? তো সোনালিদি এসেছিলো। এবার ইউটিউবে জানি না, এটা আমাদের ঘরের প্রাইভেট কথা, কিভাবে বাইরে গেছে আমি বলতে পারবো না। ওই দিনকে আমি, মা, সোমনাথ আর সোনালিদি, এই 4জন ছিলাম বাড়িতে। আর সোনালিদির ছোট্ট মেয়েটা আর আমার জয়ী। এবার জয়ী বা সোনালিদির মেয়ে তো ঘরের কথা বাইরে নিয়ে যাবে না, আর আমি তো বলেই দিলাম, আমি কাউকে বলিনি কথাটা, আর সোমনাথ তো কাউকে বলবেই না, অসম্ভব ব্যাপার। তো বাকি রইল সোনালিদি আর আমার মা। তো এই দুজনের মধ্যে কে বাইরে নিয়ে গেছে আমি জানি না কথা, তবে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার কোনো রাগ নেই তার জন্য। এমনি আমার শরীরে রাগ কম, যখন রেগে যাই তখন প্রচুর রেগে যাই, তারপরে পরে রাগ কমে যায়। যাই হোক, তো সেটা যেটা বলছিলাম, সেদিনকে রাত্রিবেলা করে নাকি আমি, সোনালিদি, সোমনাথ 3জনা মিলে নাকি সারা রাত ধরে ড্রিঙ্ক করেছি। হ্যাঁ, আমি নাকি সোনালিদির কোলে শুয়ে ঘুমিয়ে পড়েছি, তারপর সোমনাথ আর সোনালিদি নাকি সারা রাত ড্রিঙ্ক করেছে আর গল্প করেছে। তো এই সমস্ত কথাবার্তাগুলো ইউটিউবে রটেছে। তো তোমাদেরকে একটা কথা এখানে বলে রাখি, ড্রিঙ্ক সোমনাথ কিন্তু অকেশনালি করতো। আমি আসার পর আমি এই বাড়িতে আসার কয়েক মাসের পরেই ও টোটালি বন্ধ করে দিয়েছিল, মানে সুগার ধরা পড়ার আগেই ও বন্ধ করে দিয়েছিল। তারপরে সুগার ধরা পড়ার পর তো মানে হাতে গোনা কয়েকবার খেয়েছে, আর আমি তোমাদেরকে ডেট বলে দিচ্ছি, যে ডেটে সোমনাথ লাস্ট ড্রিঙ্ক করেছিল 14ই জুন রাত্রি 11:30। 14ই জুন রাত্রি 11:30। আমাদের অকেশন মানে খুব বড় কোনো অনুষ্ঠান বা বাড়িতে অনেক কাছের মানুষ বা মানে কি বলবো, হয় না গেট টুগেদার পার্টি হয় না বন্ধু বান্ধবদের মধ্যে, অবশ্যই সেখানে গুরুজনদের কথা বলছি না, বন্ধু বান্ধবদের মধ্যে কাছের মানুষ, ছেলেমেয়েরা আসলো, সমবয়সী বন্ধু বান্ধব আসে না, তো সেরকম পরিস্থিতি যখন হয় তখন কিন্তু ওই অকেশনালি সোমনাথ ড্রিঙ্ক করতো। এবার সেটারও লাস্ট ডেট আমি বলে দিলাম 14ই জুন রাত্রি 11:30।
তো আমার ফোনে একটা ভিডিও ছিল, একটা ফটো তোলা ছিল, কিছু ভিডিও ফুটেজ ছিল, তো সেই কারণে আমি গ্যালারি থেকে বের করে ডিটেলসটা বের করে তোমাদের সামনে দেখাতে পারলাম। তারপর থেকে কিন্তু সোমনাথ কোনো ড্রিঙ্ক করেনি। তো যেদিনকে সোনালি দিয়ে এসেছিলো সেদিনকেও রাত্রিবেলা কিন্তু সোমনাথ কোনো রকম ড্রিঙ্ক করেনি। তো এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা রটানো হয়েছে। যেই বের করে থাকুক ঘরের কথা বাইরে, সে হয় মানে ভুলভাল ইনফরমেশান দিয়েছে, আর না হলে পরে যাকে ইনফরমেশান দিয়েছে সে আবার মশলা মাখিয়ে ইউটিউবে প্রচার করেছে। বুঝতে পেরেছ? সোমনাথ কিন্তু ড্রিঙ্ক করে না। বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সোমনাথ কোনো ড্রিঙ্ক করে না। লাস্ট 14ই জুন করেছে। এইটুকু তোমাদেরকে বলে রাখলাম। গেল বিষয়টা। আচ্ছা হ্যাঁ, আরেকটা বিষয় ক্লিয়ার করব, সেটা হচ্ছে বন্যা মাসির ছেঁড়া ড্রেস। বন্যা মাসি ছেঁড়া ড্রেস পরে রান্না করছিল। আমার প্রচুর কমেন্ট এসছে। আমি ভিডিও শ্যুট করার সময় আমি কিচ্ছু লক্ষ্য করিনি, ভিডিও এডিট করার সময়ও সত্যি আমি কিচ্ছু লক্ষ্য করিনি, কারণ আমার ফোকাস আমার ইয়েটা ছিল ওই চিকেনের দিকে। যখন আমার চোখের সামনে ভালো ভালো খাবার থাকে, বেশ লাল লাল খাসির মাংস, লাল লাল চিকেন, হ্যাঁ বেশ ভালো ভালো রান্না আমার চোখের সামনে ঘোরাফেরা করে না, তখন আমি আশেপাশে আর কিচ্ছু দেখতে পাই না। আমি প্রচণ্ড পেটুক একজন মানুষ, প্রচণ্ড খাদ্যরসিক একটা মানুষ। ভালো ভালো খাবার আমার মুখের সামনে রাখলে আমি আশেপাশে কিন্তু কিছু দেখতে পাই না, আমি অন্ধ হয়ে যাই। বুঝতে পেরেছো? তো আমি শ্যুট করার সময়ও কিছু দেখতে পাইনি, আমি এডিট করার সময়ও কিছু দেখতে পাইনি। দেখতে পেয়েছি কখন? যখন তোমরা আমাকে কমেন্ট করেছো, তারপরে কিছু ভিডিও নেমেছে। তো যারা কমেন্ট করেছো তাদেরকেও আমি উত্তর দিচ্ছি, যারা ভিডিও করেছো তাকেও আমি উত্তর দিচ্ছি। তো আগে যে কমেন্ট করেছো তাকে আমি উত্তরটা দিয়ে নিই। যারা কমেন্ট করেছো তাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ আমার ভুলটা আমাকে ধরিয়ে দেওয়ার জন্য। আমি সত্যি লক্ষ্য করিনি, আমি যদি লক্ষ্য করতাম আমি ওরকম সিন কখনো, ওরকম ফুটেজ কখনো আমি আমার চ্যানেলে রাখতাম না। আমার খুব ভুল হয়ে গেছে, আর তার জন্য সরি। ওরকম একটা জিনিস পাবলিক করে ফেলেছি। ছেঁড়া টেরাচ আমি এখনও জানিও না ছেঁড়া কতটুকু ছিল, কী ছিল, আমি এখনও দেখিনি। তোমরা এত কমেন্ট করেছো যার জন্য ভিডিও করতে বসে গেছি, তোমাদের কথায় বিশ্বাস করে যে হ্যাঁ এতগুলো মানুষ যখন বলছে তখন অবশ্যই সেখানে বড়সড় কিছু মানে খারাপ জিনিস ছিল। এবার তোমরা অনেকে এটাও বলেছো যে দিদিভাই তোমার তো প্রচুর ড্রেস, তুমি বন্যামাসিকে কিছু দিয়ে দিও। হ্যাঁ, তোমাদেরকে এটা আমাকে বলার অপেক্ষা রাখবে না, মানে তোমরা না বললেও আমি এমনিই আমার প্রচুর ড্রেস আমি বন্যামাসিকে দিয়ে দিতাম। ঠিক আছে? তো আমি সেই বিষয়টা অবশ্যই দেখব, যেন বন্যামাসিকে আমি কিছু নতুন মানে কিছু নাইটি, কিছু 2 পিস 3 পিস এগুলো আমার আলমারিতে যা আছে, আমি তো সব কিছু পরি না, তোমরা তো জানোই যে আমার মানে 2 দিন পর পরই আমার সব কিছু করতে লাগে। আমার প্রচুর রয়েছে, সে নিয়ে কোনো চিন্তা নেই তোমাদের। আমি অবশ্যই বন্যামাসিকে কিছু পোশাক দিয়ে দেবো। আর এটা সত্যি খুবই খারাপ, খুবই লজ্জার। আর মানে মানুষকে দিতে গেলে যে আমার হাত ছোট হয়ে যায় না, সেটা মনে হয় আমার এই 5 বছরের ইউটিউব চ্যানেলই প্রমাণ রয়েছে। আমাকে নতুন করে কিচ্ছু বলতে লাগবে না, যে মানুষকে দেওয়া থাওয়ার দিক দিয়ে আমাকে বলতে হবে না তোমাদেরকে। তোমরা হ্যাঁ বলার আগেই আমি দেখবে কত কিছু দিয়ে দিয়েছি। মাসিকে কিছুদিন আগে একটা কানের দুল দিয়েছি, আমার ছাতাটা দিয়েছি, আর সামান্য 2টো পোশাক দিতে পারবো না? এটা কখনো হয়? তো তোমরা চিন্তা করো না, আমার ভুলটা ধরে দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার বলি, একজনা ভিডিও থেকে বলছে যে আমি নাকি কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার জন্য, কন্ট্রোভার্সি পাওয়ার জন্য ইচ্ছে করে ওই সিনটুকু কাটিনি, ওই ইচ্ছে করে ওটা রেখে দিয়েছি যাতে ওটা ভিডিওতে দেখা যায়, কন্ট্রোভার্সি হয়। ওই ঠিক যেভাবে রান্নাঘরে এটা দেখা গেছিলো, ইচ্ছে করে রেখে দেওয়া হয়েছিল যাতে কন্ট্রোভার্সি হয়। আজকের দিনে আমার দিকে আর একটা আঙুল এরকম তুলতে গেলে 3টে আঙুল তার নিজের দিকে ঘুরে যাবে। ঠিক আছে? চলো, এই বিষয়গুলো তোমাদের সামনে ক্লিয়ার করার ছিল, তো সেটা ক্লিয়ার করে দিলাম। আশা করি আর কিছু বাকি নেই। হ্যাঁ, এই কটাই টপিক ছিল। চলো টাটা, কালকে সকাল সকাল ভিডিও দিয়ে দেবো। আজকে আর কোনো ভিডিও শ্যুট করছি না, আমার অলরেডি ভিডিও বড় হয়ে গেছে। আর এখন সেরকম কিছু নেইও, এখন টিভি দেখবো, রাতে খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো। মেয়ে আসবে বাড়িতে, আমি 8টা 8:30 নাগাদ মেয়েকে পড়াতে বসবো, 9:30 পৌনে 10টার মধ্যে ছুটি দিয়ে দেবো, ব্যাস আজকের দিন শেষ। চলো কালকে আসছি, টাটা।